তখন আহ্লাদে আটখানা। অনিকেত তখন তার দাদুকে খুশিতে জড়িয়ে ধরে আর দাদুকে আদুরে গলায় বলে, দাদু আমি কোনো বায়না করব না, চুপ করে থাকবো আর তোমার কথাই শুনবো। অনিকেতের দাদু অনিকেতকে বলে, মনে যেন থাকে পরশুদিন সকাল সকাল বেরিয়ে পড়ব, ব্যাগপত্র গুছিয়ে নিস। অনিকেত বলল, আমি এখনই গুছিয়ে নিচ্ছি। পরশুদিন সকাল 6:00টার মধ্যেই বেরিয়ে পড়ে অনিকেত আর অনিকেতের দাদু। অনিকেত বেজায় খুশি, তার কারণ যখনই কেউ আরামঘাটা থেকে তাদের বাড়িতে বেড়াতে আসতো তখনই অনিকেত তাদের সাথে যাওয়ার জন্য বায়না করত। অতিথিরা রাজি হলেও অনিকেতের বাড়ির লোক রাজি হতো না। সেই আত্মীয়দের সাথে আসা অনিকেতের সমবয়সী ছেলে মেয়েগুলো কতবার যে তাদের বাড়িতে আসার জন্য অনিকেতের মা, বাবা এবং অনিকেতকে অনুনয় বিনয় করেছে তা বলে বোঝানো সম্ভব নয়। মা বাবা তখন রাজি হলেও যেই ওরা চলে যেত তখন বলতো কোথাও যাওয়া চলবে না। ফাইনাল পরীক্ষার পর বাবা মায়ের সাথে ঘুরতে যাওয়ার একটা মিথ্যা প্রতিশ্রুতিতে অনিকেতকে আটকে রাখত। আটকে রাখারই কথা ভীষণ দুরন্ত ছেলে, বাড়িতেই কারুর কথা শোনে না, ওখানে গিয়ে তো হাতির 5 পা দেখবে। যাক গিয়ে অনিকেত এবার সেই সব বাধা কাটিয়ে উঠে আজ দাদুর সাথে ফাইনালি ঘুরতে যাচ্ছে, এটাই বড় কথা। সকাল 10টার ভেতর বাজার হতে কেনাকাটি করে অনিকেত আর তার দাদু হাজির হয়। সময় তা ছিল 2013 সালের ডিসেম্বরের শেষের দিকে। অনিকেত তখন 8ম শ্রেণীর ছাত্র। অনিকেত আর অনিকেতের দাদুকে দেখে রীতিমতো অবাক, বিশেষ করে কালা। অনিকেত কালা কাকা বলে ডাকতো। কালা রজের 2টো মেয়ে আর একটা ছেলে ছিল তারা প্রত্যেকে, কারণ তারা তো ধারণাই করতে পারেনি যে অনিকেত আসছে। অনিকেতও চুপ ছিল, তবে এত বছরের জমে থাকা ক্ষোভ সে ভেতরেই দমিয়ে রাখল। দাদুর সামনে চেঁচামেচি করাটা ঠিক হবে না। দাদু তখন তার ছোট শালীর মেয়ে গীতার সাথে কথা বলছিল, ওই সংসারের টুকটাক আলোচনা। দাদুর অন্যমনস্কতা দেখে অনিকেত কালার যে ছেলে মেয়েরা ছিল ওদের কে ইশারায় বলল, চল খেতে নিয়ে চল আমাকে, ওখানে গিয়ে অনেক কথা আছে, তবে আমার দাদুর কাছে বলবি আমরা দোকানে যাচ্ছি, দাদু জানতে পারলে আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে। কালা কাকার ছেলে বাবলু আর রীতা আর ময়না, এই 2 মেয়ে তাদের ঠাকুমা কে বলে, ঠাকুমা আমরা দোকানে যাচ্ছি, ভাইকে নিয়ে যাচ্ছি, এখনই চলে আসবো। অনিকেতের দাদু সেই দিকে কান্না দিয়ে কথাবার্তা বলতে লাগলো। এরপর যেই একটা একটা করে বাড়ির বাইরে বেরিয়েছে অনিকেত আর সকলে, তারপর আর তাদের পাইকে দে ছুট ক্ষেতের দিকে গিয়ে সকলে আনন্দে এমন চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিয়েছে যে চেঁচামেচির আওয়াজ একটু বেশি হলে ছোটখাটো ভূমিকম্প হয়ে যেত। অনিকেত তার মনে জমে থাকা সকল ক্ষোভ উগরে দিল। কত বছর অপেক্ষা করেছে সে এখানে আসার জন্য, অবশেষে সে এলো। ওই দিন সকালে বাবলু, রীতা, ময়না আর অনিকেত মিলে দুপুর 1:00টা অবধি হই হই করে, এদিক যাচ্ছে তো ওদিক যাচ্ছে, কখনো কারুর বাগানে যাচ্ছে তো কখনো এক ছুটে চলে যাচ্ছে মেন রাস্তার দিকে। এতক্ষণ টইটি করে যখন সকলে বাড়ির দিকে ফিরছিল অনিকেতের তখন বুক 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 শুরু হয়ে গিয়েছিল। তার কারণ অনিকেতের দাদু হয়তো বুঝে গেছে যে তার নাতি দোকানে না গিয়ে অন্য জায়গায় গিয়েছে। কিন্তু কালা কাকার বাড়িতে গিয়ে জানতে পারলাম দাদু তার মেজ শালীর বাড়িতে গেছে, যেটা কিনা কালা কাকার বাড়ি থেকে 2 মি মতন দূরে। দাদু যাওয়ার আগে বলে গেছে কালা কাকার বউ সম্পর্কে অনিকেতের কাকি, অনিকেতকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে, সে নাকি রাতে একেবারে শোবার সময় আসবে। গীতা পিসি ও কালা কাকার বাড়ি একদম পাশাপাশি। ব্যাস, অনিকেত আবারও বাদরামো করার লাইসেন্স হাতে পেয়ে গেল। অনিকেত দুপুরে কোনো রকম 9-6 করে খেলো। খেয়ে ঘরে গিয়ে সকলের অপেক্ষা করতে লাগলো কখন ওদের খাওয়া হবে আর অনিকেত বেরিয়ে পড়বে খেতে। সত্যিই খুব সুন্দর জায়গা অনিকেতের বাড়ির আশেপাশে, ওখানে এরকম ভাবে চাষবাস হতে সে আগে কোনোদিন দেখেনি। আর তাছাড়া অনিকেত তার বাড়িতেও এই জায়গার অনেক কথা শুনতো, সেই জন্য অনেক ছোট থেকেই এই আরামঘাটার প্রতি অজানা ভালোবাসা জন্মে গেছিল। তাই অনিকেতের মন ধ্যান সব ক্ষেতের দিকে। সে যতটা আশা করেছিল এই ক্ষেতে এসে অনিকেত আরো বেশি কিছু পেয়েছে। তাই অনিকেত ক্ষেতের মাঝে অজানা ভালোবাসা খুঁজে পেয়েছিল। আর সেই ভালোবাসার মধ্যে বাবলু, রীতা, ময়না এরা 3 জন হচ্ছে সেই ভালোবাসার জগৎ এর চাবিকাঠি। সত্যি যদি এখানে না আসা যেত তাহলে এই জায়গার সৌন্দর্য হয়তো সে বুঝতে পারত না।
তবে প্রতিটা জিনিসের কিছু ভালো খারাপ, শুভ অশুভের দিক থাকে। অনিকেত সেই খারাপের দিকেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। তখন বিকেল 4টে বাজে। বাবলু, রীতা ও ময়নার অনেক বান্ধবী ক্ষেতের দিকে এসেছে। তারা প্রত্যেকেই বিকেল বেলায় খেলতে আসে। অনিকেত সকলের সাথে পরিচিত হয় এবং সকলে মিলে কিছুক্ষণ গল্প করার পর ঠিক করে লুকোচুরি খেলবে। যেমন পরিকল্পনা সেই রকম কাজ। সকলে লুকোচুরি খেলা শুরু করে। অনেক বড় ক্ষেত, যে যেখানে পারছে এলোপাথারি হয়ে লুকিয়ে পড়ছে। পুরোটা বিকেল সকলে বেশ মজায় লুকোচুরি খেলে কাটায়। কিন্তু সন্ধ্যাবেলা যখন সকলে বাড়ি ফিরে যাবে, তখন সকলে মিলে বাড়ি যাওয়ার আগে গোল করে মাঠে বসে একটু গল্প করে নেয়, কারণ তখনও ঠিকঠাক সন্ধ্যা হয়নি। চারিদিকে তখনও আলোর ভাব। এমন সময় কেউ একজন ভূতের প্রসঙ্গ তুলল। ব্যাস, তারপর সকলে মিলে ভূতের কথা বলতে লাগলো। কেউ বলছিল তার মামা ভূত দেখেছে, কেউ বলছিল তার বাবা কাজ থেকে আসার সময় রেল লাইনে ভূত দেখেছে। এইভাবে আলোচনা যখন জমজমাট হয়ে উঠেছিল, তখন সকলকে থামিয়ে রানা, বাবলুর বন্ধু, বলল, তোরা সকলে থামো। তোরা ভূত ভূত করছিস? তোরা কি জানিস এই ক্ষেতেও ভূত আছে? সকলে তখন হো হো করে অট্টহাসিতে ফেটে পড়ল। রানা সকলকে থামিয়ে বলল, চুপ, মন দিয়ে শুন কি বলছি। ওই দেখ, যেই খাল থেকে খেতে জল নিয়ে আসা হয়, ওই খালের দিকে তাকা। ওই খালকে শীত গ্রীষ্ম কোনো সময়ই দেখবি শুকিয়ে যায় না। কিন্তু কেন? আর প্রতিটা বছর ওই খাল একটা না একটা জীবন নেয়। তবে মনে করে দেখ, 2010 এর দিকে কোনো মানুষ ওই খালে কেউ ডুবে মরেনি। কোনো কুকুর, ছাগল কিংবা গরু ওই খালের কাছে পড়ে থাকতে দেখা যায়নি। মানে ওই খালে 2010 সালে কারোরই প্রাণ নেয়নি। তাই সেই বছর গ্রীষ্মকালে খাল কেমন শুকিয়ে গিয়েছিল। প্রতি বছরই তো হয় কোনো জেলে কিংবা কৃষক কিংবা কোনো প্রাণী কারুর না কারুর তো জান নেয়। সেবার কারুরই জান নেয়নি বলে শুকিয়ে গিয়েছিল। তোরা কি বিষয় তা জানতিস? আর এই বছরও এই ঝিল কারুর প্রাণ নেয়নি। তবে প্রাণ নেবার চেষ্টা করবে না এমন তা কোথাও বলা নেই, কারণ প্রাণ না নিলে এই ঝিল শুকিয়ে যাবে। এদিকে আজকাল এই ঝিলের পারে কোনো প্রাণী জল খেতে আসে না। মানুষজন ও ঝিলের থেকে বেশ দূরত্ব বজায় রাখে। কৃষকেরাও বেশ সাবধানের সাথে ওই ঝিল থেকে পাম্পের সাহায্য জল নেয়। এই ঝিল এখন খুবই ক্ষুধার্ত। রানার কথা শুনে সকলে তখন চুপ। কারুর মুখে কোনো কথা নেই, শুধু অনিকেতের ছাড়া। অনিকেত অট্টহাসিতে ফেটে পড়ে। সে কি হাসি, যা কিনা থামছিলই না। শেষে বাধ্য হয়ে রানা বলে উঠল, দেখ অনিকেত, তুই শহরে থাকিস, এখানের অনেক কিছুই জানিস না। তবে এইসব বিষয় নিয়ে হাসাহাসি করিস না। অনিকেত তখন হাসতে হাসতে বলছিল, তোরা তো হাসির মতন কথা বলছিস। এই সময়েও কি ভূত আছে নাকি? রানা, বটে এই ব্যাপার। তাহলে যা অদেখ সামনে যে তাল গাছ, তা দেখতে পাচ্ছিস, ওইখানে গিয়ে বলে আয় দেখি। আমি ভূতে ভয় পাই না, 3 বার বলবি, দেখি তোর কেমন সাহস। অনিকেত নিজের হাসি থামিয়ে নিজে থেকেই সেইখানে যায়। তার গাছের কাছে গিয়ে অনিকেত গাছটাকে ভালো করে দেখে তারপর বলতে শুরু করলো, আমি ভূতে ভয় পাই না, আমি ভূতে ভয় পাই না, আমি ভূতে ভয় পাই না। শুধু তাই নয়, অনিকেত আরো বলল, কি করবি তোরা দেখে নেব। এই বলে অনিকেত যখন পেছনে ফিরল, তখন দেখলো সেখানে কেউ নেই। যাচ্ছে বাড়ি দিকে। তখন সন্ধ্যা হয়ে গেছে। এদিকে ক্ষেতের কাছে লাইট নেই। অনিকেতের কেন ভয় লাগতে লাগলো। অনিকেত যখন সেখান থেকে 2 পা এগিয়েছে, তখনই একটা মুখ হাসি শুনতে পায়। হাসিটা প্রশান্তির হাসি। অনিকেত তখন এক ছুট দেয় এবং বাড়ি চলে আসে। সন্ধ্যাবেলা অনিকেত বাড়ি এসে দেখে দাদু চলে এসেছে। তবে দাদুর মেজাজ দেখে মনে করছিল দাদু বেশ খুশিতে আছে। তাই দাদুর কাছে বকাঝকা খাওয়ার কোনো প্রশ্ন নেই। ঘরে বসার পর সকলে মিলে বেশ কিছুক্ষণ গল্প করার পর পালা কাকা কাজ থেকে বাড়ি আসে। বাড়িতে এসে অনেকের দেখে তো বেশ খুশি। সকলে মিলে বেশ কিছুক্ষণ গল্প করার পর পিতা পিসি সকলের জন্য খাবার নিয়ে আসে। খাবার খাওয়ার পর সকলে মিলে অনিকেত আর অনিকেতের দাদুর শোবার জায়গা ঠিক করে দিল।
খাওয়ার পর অনেকে ছুটে গেল রীতা পিসির সাথে, আর দাদু ছুটে গেল বাবু আর কালা কাকার সাথে। তখন হয়তো সূর্য রাত 8.303 একবার। এত তাড়াতাড়ি ঘুমানো কোনো কথা শুনে ঘর থেকে ওদিকে পিসি নিমেষেই ঘুমিয়ে গেছে। হ্যাঁ, এসব তাই স্বাভাবিক, কারণ ভোর 4.00 আগে লোকে যায় রীতি চেষ্টা করছিল কিন্তু ঘুমটা আসছিল না কিছুতেই। বেশিক্ষণ হয়নি, অনিকেতের বাথরুম দিয়ে যায় করে। অনিকেত সাবধানে বাথরুম করে এসে অনিকেত যখন ঘরে ঢুকতে যাবে তখনই সেই পেছনে যেন কার হাসির আওয়াজ শুনতে পায়। একজন দৌড়ে সামনের দিকে ছুটে যায়। জায়গায় কারেন্ট এসেছিল হৃদয় থেকে, তবে গীতার পিছুরা তখনই অনেকের ভাগ্য দাদুর তো এখন ঘুমোচ্ছে, জানা দিয়ে উঠে আসে। এই ভেবে অনেকের কিন্তু অনেকেই বুঝতে পারছিল না ওরা কারা। এই যেন ভেতরের দিকে যাচ্ছে। অনেকে ভালো মতন করে দৌড়ানো অনুমান করল ওঠে যাচ্ছে কেন, কিন্তু নেতাকে দৌড়ে ধরা যাচ্ছে না। সে তার গাছের পেছনে ঘুরে দাঁড়িয়ে পড়ল। অনেকে নেতা পারছিল না তার দাদু